গণতন্ত্রের উৎসবের নামে যখন চারদিকে রক্তের হোলি খেলা চলছে, যখন একটি গোটা রাজ্য জুড়ে নেমে এসেছে এক হিমশীতল আতঙ্কের ছায়া, ঠিক তখনই দৃশ্যপটে এক অকল্পনীয় এবং রোমাঞ্চকর পট পরিবর্তন। রাজনীতির ময়দানে যাকে আমরা জননেত্রী হিসেবে দেখে অভ্যস্ত, যিনি সাদা শাড়ি আর হাওয়াই চটিতে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়েছেন, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার অবতীর্ণ হলেন এক সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রত্যাশিত রূপে। নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট আর নির্বাচনের ফলাফল বেরোনোর পর এবার সরাসরি কলকাতা হাইকোর্টের এজলাসে। বৃহস্পতিবার সকালে কালো সামলা আর আইনজীবীর পোশাকে যখন তিনি হাইকোর্ট চত্বরে পা রাখলেন, তখন উপস্থিত আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের চোখে মুখেই ছিল এক চরম বিস্ময় এবং স্তব্ধতা। লক্ষ্য একটাই, ভোট পরবর্তী ভয়ঙ্কর অশান্তি এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আইনি পথে সরাসরি আঘাত হানা। পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বিজেপির এই জয়োৎসবের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর, অমানবিক এবং রক্তপিপাসু প্রতিহিংসার গল্প। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি 260টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র 80টি আসনে। কিন্তু এই ফলাফলের পরেই রাজ্য জুড়ে উগ্রবাদী বিজেপির কর্মী সমর্থকরা যে বীভৎস অরাজকতা আর তাণ্ডব শুরু করেছে, তা যে কোনো সভ্য সমাজের জন্য এক চরম লজ্জার। ভোটের পর থেকেই রাজ্যে উৎসবের নামে মূলত তৃণমূল কংগ্রেসের ভোটারদের এবং বিশেষভাবে টার্গেট করে মুসলিম সম্প্রদায়ের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে শুভেন্দু অধিকারীর দলের নেতাকর্মীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইতিমধ্যেই একজনকে নির্মমভাবে খুন করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বিরোধী শিবিরের ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এখনও নির্বিচারে ভাঙচুর করা হচ্ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর এবং শিউরে ওঠার মতো বিষয় হলো বিজেপির চাপিয়ে দেওয়া ধর্মীয় আগ্রাসন। স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে বাংলার মাটিতে আজ ঈদের নামাজ পড়তে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। সামনেই পবিত্র ঈদুল আজহা, অথচ প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে কোনোভাবেই কোরবানি করতে দেওয়া হবে না। মুসলিম মহিলাদের বোরকা পরায় জারি করা হচ্ছে অলিখিত নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, আসামের কায়দায় মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে বন্দি করার অথবা বাংলাদেশে পুশিন করার ভয়ঙ্কর হুঙ্কার দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, এবং সেই হুঙ্কার আসছে খোদ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সব মিলিয়ে রাজ্যে এমন এক শ্বাসরুদ্ধকর এবং অরাজক পরিস্থিতি তৈরি করেছে উগ্রবাদী বিজেপি, যেখানে সংখ্যালঘু এবং বিরোধী ভোটারদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম মৃত্যুভয় আর আতঙ্কে। আর ঠিক এই চরম প্রতিকূল, অন্ধকার এবং দম বন্ধ করা পরিস্থিতিতেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন দেখলেন রাজপথে দাঁড়িয়ে এই পেশিশক্তি আর ফ্যাসিবাদের মোকাবেলা করা কঠিন, তখন তিনি আইনের কিতাব আর সংবিধানকে হাতিয়ার করে সোজা পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সকাল, ঘড়ির কাঁটায় তখন 11টা বাজার আর কিছুক্ষণ বাকি। কলকাতা হাইকোর্ট চত্বর এমনিতেই ভিড়ে ঠাসা থাকে, কিন্তু হঠাৎই সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। কালো গাউন, গলায় সাদা ব্যান্ড, পুরোদস্তুর একজন আইনজীবীর বেশে গাড়ি থেকে নামলেন মমতা ব্যানার্জি। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে তখন ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলার শুনানির প্রস্তুতি চলছিল। জানা গিয়েছে, এই যুগান্তকারী মামলাটি দায়ের করেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর হামলা, বিক্ষিপ্ত অশান্তি এবং বিরোধী দল নীতির যে ভয়াবহ অভিযোগ উঠেছে, তারই আইনি মোকাবেলা করতে সশরীরে এজলাসে হাজির হন তৃণমূল নেত্রী। তিনি শুধু রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসেবে আদালতের কাছে সুবিচার চাইতে সেখানে উপস্থিত হয়েছিলেন। শুনানি শেষে হাইকোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বের হচ্ছিলেন, তখন এক চরম অনভিপ্রেত এবং পরিকল্পিত ঘটনা ঘটে। তাকে দেখে হাইকোর্ট চত্বরে আচমকাই চোর চোর স্লোগান উঠতে শুরু করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বর্ষিয়ান রাজনীতিবিদের প্রতি এমন অশালীন আচরণে হাইকোর্ট চত্বরে মুহূর্তের জন্য এক চরম উত্তেজনার সৃষ্টি হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগানে বিন্দুমাত্র বিচলিত হননি। তিনি অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে ছুড়ে বলেন,
এরা সবাই বিজেপির লোক। এরা পরিকল্পিতভাবে এই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এরপর পরিস্থিতি আর বেশি দূর গড়ানোর আগেই তার নিরাপত্তা কর্মীরা তাকে কড়া পাহারায় হাইকোর্ট চত্বর থেকে বের করে সরাসরি কালীঘাটের বাড়িতে নিয়ে যান। রাজনৈতিক বিশ্লেষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভাবনীয় পদক্ষেপকে এক মাস্টার স্ট্রোক এবং চরম রাজনৈতিক সাহসিকতার প্রতীক হিসেবে দেখছেন। বিধানসভা নির্বাচনে চরম বিপর্যয়ের পর যে কোনো রাজনৈতিক দল বা নেতার মনোবল ভেঙে পড়াই স্বাভাবিক। 260 বনাম 80 এই বিশাল ব্যবধানের হারের পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যখন চরম হতাশা এবং অস্তিত্ব সংকটে ভুগছেন, মুসলিমরা যখন ঘরবাড়ি ছাড়া হচ্ছেন, ঠিক তখনই মমতার এই সক্রিয়তা পুরো দলের শিরায় শিরায় নতুন করে বেঁচে থাকার অক্সিজেন জুগিয়ে দিল। বিশ্লেষকদের মতে মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন যে বিজেপির এই 260টি আসনের জয়ের পেছনে রয়েছে এক বিশাল জালিয়াতি। ইতিমধ্যেই আদালতে বিজেপির বিরুদ্ধে স্পষ্ট ভোট চুরির মামলাও চলছে, যেখানে লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে সুকৌশলে বাদ দেওয়ার ভয়ঙ্কর প্রমাণ সামনে এসেছে। এই প্রতিকূল এবং ঘোর অন্ধকারের মধ্যে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি লড়াইকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মমতা প্রমাণ করতে চাইলেন, হারলেও তিনি বিন্দুমাত্র ময়দান ছাড়েননি। তিনি বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর চেয়ার না থাকলেও বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য তিনি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের এই ইতিহাস অবশ্য নতুন নয়। এর ঠিক আগেই ভোটার তালিকার চরম জালিয়াতি এবং সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসেও তিনি সশরীরে উপস্থিত হয়ে সওয়াল করেছিলেন। দিল্লির মস্তক থেকে শুরু করে কলকাতার হাইকোর্ট, সব জায়গাতেই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে বিরোধী দল নেত্রী হিসেবে তিনি কতটা অপ্রতিরোধ্য। বৃহস্পতিবার হাইকোর্ট চত্বরের এই ঘটনার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া এবং জাতীয় রাজনীতির আঙ্গিনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের অফিসিয়াল পেজে হাইকোর্ট চত্বরে কালো গাউন পরিহিত মমতার একটি ভিডিও পোস্ট করে অত্যন্ত আবেগঘন বার্তায় জানানো হয়েছে, আরও একবার তিনি দেখিয়ে দিলেন কেন তিনি বাকিদের চেয়ে সম্পূর্ণ আলাদা। সত্য, ন্যায় বিচার এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার লড়াইয়ে তিনি কখনোই আপোষ করেন না। আজকের ভারতবর্ষে তার মতো আর কোনো নেতা নেই যিনি নিজের মানুষের জন্য এতটা নিচে নেমে এসে পদমর্যাদার তোয়াক্কা না করে সরাসরি আইনি ময়দানে লড়াই করতে পারেন। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে একের পর এক অশান্তি, খুন, লুণ্ঠন আর ধর্মীয় বিভাজনের যে ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছিল, সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধেই এবার আইন ও আদালতকে হাতিয়ার করে রুখে দাঁড়াতে চাইছেন হার না মানা এই অগ্নিকন্যা। এখন শুধু দেখার অপেক্ষা এজলাসের এই রোমহর্ষক লড়াই রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসকে কতটা অক্সিজেন যোগাতে পারে। 207 আসন নিয়ে ক্ষমতায় বসা বিজেপি সরকার কি পারবে একাই 80 আসন নিয়ে রুখে দাঁড়ানো এই লড়াকু নেত্রীকে দাবিয়ে রাখতে? নাকি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের এই আইনি যুদ্ধের মঞ্চ থেকেই শুরু হবে বাংলার রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় বিপ্লবের? আসল খেলা তো সবে শুরু হলো। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।